দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের একাদশ শ্রেণীর সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে সাহিত্যের ইতিহাস রয়েছে সেই সাহিত্যের ইতিহাসটাকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনেকগুলি ভিডিওর মাধ্যমে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরব। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এটা হলো তোমাদের সাহিত্যের ইতিহাসের টপিক, মানে সেকেন্ড সেমিস্টারের যে মূল টপিক সেটা হলো এই টপিকটা। এবার এই টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। সেই দুটো ভাগে ভাগ হলো আধুনিক বাংলা সাহিত্যের ধারা ও লৌকিক সাহিত্যের নানা দিক। তাহলে মূল যে পর্ব রয়েছে, মানে তোমাদের যে মূল সিলেবাসের অন্তর্ভুক্ত সাহিত্যের ইতিহাসের যে চ্যাপ্টারটি রয়েছে তার আবার দুটো ভাগ আমরা করলাম। আধুনিক বাংলা সাহিত্যের ধারা প্রথম যে ভাগটি রয়েছে সেই আধুনিক বাংলা সাহিত্যের ধারাকে আবার আমরা 6টি ভাগে ভাগ করে নেব এবং এই যে 6টি ভাগ রয়েছে এই 6টি ভাগের প্রত্যেকটি ভাগ নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। ঊনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কারমূলক আন্দোলন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধের ধারা, আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা, আধুনিক বাংলা নাট্য সাহিত্যের ধারা, বাংলা কথা সাহিত্যের ধারা। এই যে কথা সাহিত্যের ধারা এর মধ্যে রয়েছে উপন্যাস, ছোট গল্প এবং শিশু কিশোর সাহিত্য। তাহলে এই যে 6টি ভাগ, এই 6টি ভাগের আমরা 6টি ভিডিও তৈরি করব। তার সাথে আরেকটি ভিডিও থাকবে যেটা প্রথম যে দুভাগে ভাগ করেছিলাম সেই দুই ভাগের মধ্যে পরের ভাগটি, মানে লৌকিক সাহিত্যের ধারা। তাহলে চলো এবার শুরু করি। আজ আমরা বাংলা কাব্য কবিতার ধারা যে অধ্যায়টি রয়েছে, মানে আমি যে 6টি ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে এটি হলো 4 নাম্বার। তো আধুনিক বাংলা কাব্য কবিতার ধারা এই যে সাবজেক্টটি রয়েছে, মানে এই যে অধ্যায়টি, সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। পলাশীর যুদ্ধে আমরা জানি, এর আগেও বলেছি অনেক ভিডিওতে, পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয় ঘটলে ইংরেজ বা বলতে পারো ব্রিটিশ শক্তির একটি অভ্যুত্থান দেখা যায় বা তারা আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। ইংরেজরা বা ব্রিটিশরা যারা এতদিন ছিল বণিক সম্প্রদায়, তারা হঠাৎ করে পলাশীর যুদ্ধ জেতার ফলে তারা হয়ে ওঠে রাজা, অর্থাৎ তাদের হাতে শাসন কার্য চলে আসে। আর একদিকে দেখতে পাই আমরা ভারতচন্দ্রের মৃত্যু। এই ভারতচন্দ্রের মৃত্যুতে বাংলার আরও অবস্থা, মানে বাংলার যে গদ্য কবিতা এগুলি প্রায় স্থিমিত হয়ে আসে। আর ইংরেজরা শাসন কার্য চালানোর ফলে, মানে তাদের হাতে যেহেতু শাসন কার্যের ভার চলে আসে আর তারা যেহেতু ইংরেজি ভাষায় তারা পরিচালিত বা ইংরেজি ভাষায় শিক্ষিত, আর সেই জন্য আমাদের বাংলায় ইংরেজি মাধ্যমের অনেক কিছু চলে আসে। আর এই ইংরেজি মাধ্যমের প্রভাব চলে আসার ফলে ব্রিটিশরা ছাপাখানাতে ইংরেজির সাথে সাথে, কারণ দেখো ইংরেজিতে তো সব কিছু করা সম্ভব হচ্ছে না, ইংরেজি ভাষায় ছাপাখানা তো ছিলই এবং তাদের বাংলা ভাষায় শাসন কার্য চালাতে ভীষণ অসুবিধা হচ্ছিল বলে ব্রিটিশরা বা বলতে পারো বৈদেশিক শক্তিরা ছাপাখানাতে বাংলা হরফ তৈরি করে। সেই সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান ইত্যাদি তৈরি করে, মানে তারা তো বেশিরভাগ মিশন তৈরি করেছিল। দেখো প্রথম তারা শ্রীরামপুর মিশন তৈরি করেছিল। আর এই সময় জমিদারেরা, মানে আমরা সেই সময়কার যে সমস্ত জমিদারেরা ছিল সেই সমস্ত জমিদারেরা এই ইংরেজদের আদর্শে তারা গা ভাসিয়ে দেয় এবং তারাও ইংরেজি ভাষায় চর্চা করতে শুরু করে। আমরা প্রাচীন যুগে দেখতে পাই চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, অন্নদামঙ্গল ইত্যাদি বিভিন্ন মঙ্গল কাব্য, আর তাছাড়াও আরও অন্যান্য মানে দেবতাদের মাহাত্ম্য নিয়ে যে সমস্ত রচনা লেখা হতো, ধীরে ধীরে তার পরিবর্তন ঘটল। এখন সাধারণ মানুষ সেই সমস্ত রচনায় প্রাধান্য পেতে থাকে, অর্থাৎ সাধারণ মানুষকে নিয়ে এখন লেখা
হতে আরম্ভ হয়েছিল। শুধু সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে তারা চুপ থাকেনি। আগে যে সমস্ত দেবদেবীর মাহাত্ম্য নিয়ে কাব্য চর্চা করা হতো, এখন মানুষ যুক্তি বুদ্ধি দিয়ে যেটা সঠিক সেটাকে তারা গ্রহণ করতে শিখেছে আমাদের এই কাব্য কবিতায়। প্রমাণের বাইরে তারা কোনো কিছুকে বিশ্বাস করতে চাইতো না, এবং তাছাড়াও তাদের একটি আলাদা বৈশিষ্ট্য ছিল, সেটা হলো অজানাকে জানতে চাওয়া। মানে কোনো কিছু অজানা থাকলে সেটাকে জানতে চাওয়ার বাসনা তাদের কাব্য কবিতায় ফুটে উঠত। এছাড়াও বিভিন্ন রহস্যের উদ্ঘাটনের তারা চেষ্টা করতে থাকে। এই যে রেনেসাঁস বা নবজাগরণ, এই নবজাগরণ বাংলা সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তাই আমরা বলতে পারি 19 শতকে আসা আলোকায়ন বা নবজাগরণের প্রভাব পড়েছিল আমাদের এই বাংলা কাব্য কবিতায়। তবে আমরা এত কিছু বললেও 19 শতকের প্রথম দিকে বাংলা কাব্য সাহিত্যে নতুন যুগের কোনো ছোঁয়া কিন্তু লাগেনি। সেই সময় মানে 19বিংশ শতাব্দীর একদম প্রথম দিকে তখনও কিন্তু পুরাতন ধাঁচেই কাব্য কবিতা লেখা হতো। 19 শতকের প্রথম ভাগ থেকে শুরু করে মধ্যভাগ পর্যন্ত ঈশ্বরগুপ্তের বাংলা কবিতাগুলি, মানে ঈশ্বরগুপ্ত যে সমস্ত বাংলা কবিতা লিখেছেন সেই কবিতাগুলি যথেষ্ট জনপ্রিয় ছিল এবং বাংলা কাব্য সাহিত্যে বেশ কিছুটা প্রভাবও ফেলেছিল এই ঈশ্বরগুপ্ত। এই সময়টাতে কবিওয়ালাদের গান, মানে কবিওয়ালাদের গান বলতে দেখো টপ্পা, ঠুংরি, কবিগান ইত্যাদি আমাদের বাংলার মানুষজনকে আচ্ছন্ন করে রেখেছিল। মানে আমাদের বাংলার মানুষজন এই সমস্ত গানকেই তখন বেশি ভালোবাসত। তারপর 19 শতকের দ্বিতীয়ার্ধে, প্রথম অর্ধ তো ওগুলাই হলো, দ্বিতীয় অর্ধে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেন বাংলা কাব্য জগতে একটি নতুন ধারা নিয়ে এসেছিল। তারা যে যুগটিকে নিয়ে এসেছিল সেই যুগটিকে বলা হয় মহাকাব্যের যুগ। এদের মধ্যে এই যে আমি নামগুলো বললাম, এদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত মহাকাব্যের যুগে একটি নতুন অধ্যায় তৈরি করতে সক্ষম হয়েছিলেন। মানে মাইকেল মধুসূদন দত্ত তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে যে কাব্য রচনা তৈরি করেছিলেন তা বাংলা সাহিত্যকে যথেষ্ট সমৃদ্ধ করেছিল। ধীরে ধীরে এই পরিবর্তনের মধ্য দিয়েই রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তার আগে বিহারীলাল, জীবনানন্দ প্রমুখের হাত ধরে আধুনিক যুগের সূচনা হয়েছিল, এটি আমরা বলতে পারি। আমরা এবার ধীরে ধীরে প্রথম থেকে আলোচনায় আসব, অর্থাৎ আমরা কবিগান থেকে শুরু করব এবং শেষে আধুনিক যে কাব্য কবিতা সেই পর্যন্ত আমরা আলোচনা করব। মানে এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি এই কবিগান থেকে আধুনিক পর্যন্ত সমস্ত কাব্য কবিতা নিয়ে আলোচনার চ্যাপ্টার। দেখো চ্যাপ্টারটি অনেক বড় হবে, সবগুলো তো আলোচনা করা সম্ভব নয়, আমি যতটা সম্ভব তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা কবি গান দিয়ে শুরু করব। কবি গান বলতে আমরা কবিওয়ালাদের বুঝে থাকি, আর কবিওয়ালা বলতে অপটু, অশিক্ষিত, পটু স্বভাবের যারা কবি তাদেরকে কবিওয়ালা বলা হয়ে থাকে। বিভিন্ন বিচিত্র ধরনের গানকে কবিগানের আওতায় আমরা ধরতে পারি। এই ধরনের গানের ক্ষেত্রে দেখা যায় দুজন প্রতিদ্বন্দ্বী থাকে, মানে গানের আসরে দুজন প্রতিদ্বন্দ্বী থাকে। তারা কোনো একটি বিষয় নিয়ে পূর্বে রচিত বা সাথে সাথে রচনা করে প্রশ্ন উত্তরের মাধ্যমে, মানে একজন প্রশ্ন করছে অন্যজন উত্তর দিচ্ছে, অন্যজন প্রশ্ন করছে আবার এই উত্তর দিচ্ছে, এই যে প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা একে অপরকে হারানোর চেষ্টা করে এবং একে অপরের কাছ থেকে জেতার চেষ্টা করে, এটাই হলো কবি গান। এক্ষেত্রে দেখা যায় দুটো দল থাকে, দুটো দলই ঢোল, করতাল ইত্যাদি নিয়ে বসে থাকে এবং একজন তাদের মধ্যে প্রতিনিধিত্ব করে এবং এই ঢোল করতাল নিয়ে তারা গানের মাধ্যমে ঝগড়ায়
মেতে ওঠে। কবিওয়ালাদের মধ্যে গোজলা গুই, রঘুনাথ দাস, নন্দলাল, লালচন্দ্র, রামজি দাস, নিতাই বৈরাগী, রামপ্রসাদ ঠাকুর, ভোলা ময়রা, রাম বসু, অ্যান্টনি ফিরিঙ্গি ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও আমরা টপ্পা গানের কথা অনায়াসেই বলতে পারি, মানে এই সময় টপ্পা গানও বেশ প্রচলিত ছিল। টপ্পা গানের ক্ষেত্রে তার বিশেষ উৎকর্ষ সাধন করতে রামনিধি গুপ্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। টপ্পা গানের অর্থ হলো, মানে টপ্পা শব্দের অর্থ হলো লাফ, আবার সংক্ষেপে টপ্পা গানকে বলা হয় সংক্ষেপ করা, মানে টপ্পা গানকে বলা হয় সংক্ষেপ করা। আমরা জানতে পারি নিধু বাবু কর্মসূত্রে তিনি বাইরে থাকতেন। বিহারের ছাপড়ায় থাকাকালীন তার হিন্দুস্তানি সঙ্গীত শিক্ষার তালিমকে কাজে লাগিয়ে তিনি সঙ্গীত রচনা করেছিলেন। আজ যুগের পরিবর্তনের ফলে মানুষের রুচির পরিবর্তন হয়েছে, কবিতার আকৃতির পরিবর্তন হয়েছে এবং সময়ের সাথে সাথে মানুষের স্বাদের পরিবর্তন হয়েছে। তাই টপ্পা গান বা বলতে পারো কবি গান এখন সম্পূর্ণ অতীত। এখনকার দিনের ছেলেমেয়েরা এই টপ্পা গান বা কবি গান সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ। তবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কবি নামক উপন্যাসে, মনে রাখবে কবি নামক উপন্যাসে এই টপ্পা গান বা কবি গানকে তিনি বিস্তৃতভাবে নতুনভাবে তিনি ব্যাখ্যা করেছেন বা নতুনভাবে তিনি আবিষ্কার করেছেন বা আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা তো ঈশ্বর গুপ্তের নাম অনেকেই শুনেছি। এই যে পুরাতন যুগ আর আধুনিক যুগ, এই পুরাতন আর আধুনিক যুগের মধ্যে সেতু বন্ধন রক্ষা করেছিলেন ঈশ্বর গুপ্ত। দেবতা আর পুরাণকে তার কবিতার বিষয়বস্তু না করে তিনি তার কবিতার বিষয়বস্তু করেছিলেন সমকালীন জীবনের চিত্রকে। তবে শুধু জীবনের খণ্ডিত চিত্রগুলি যে তার কবিতায় ফুটে উঠেছে তা নয়, তিনি তার কাব্যে ফুটে তুলেছেন বিদেশি শক্তির অভ্যুত্থানের কথা। তাছাড়াও বিদেশি মনোভাবাপন্ন যে সমস্ত বাঙালি বাবুরা ছিলেন তাদের বিদ্রূপ করেও তিনি তার কবিতা রচনা করেছিলেন। ঈশ্বর গুপ্তের সময়কালীন কয়েকজন ইংরেজি শিক্ষিত বাঙালি ব্যক্তি ইংরেজিতে কবিতা লিখে বেশ প্রতিষ্ঠিত হয়েছিলেন বা বেশ নাম কামিয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসাবে আমরা বলতে পারি ডিরোজিওর কথা। এছাড়াও কালীপ্রসাদ ঘোষ ও রাজনারায়ণ দত্তের নাম অনায়াসেই বলা যেতে পারে। ঈশ্বর গুপ্তের পরবর্তীকালে যদি কারো নাম আমাদের বলতেই হয় তবে সেক্ষেত্রে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা অনায়াসেই বলতে পারি। তিনি প্রথম যুগে ঈশ্বর গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং সংবাদ প্রভাকর নামক পত্রিকায় তিনি অনেক কাব্য রচনাও করেছিলেন। তিনি আখ্যান কাব্যের ধারার প্রবর্তন করেছিলেন, মানে আখ্যান কাব্য ধারার তিনি প্রবর্তক, একথা আমরা বলতে পারি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী, সুর সুন্দরী ইত্যাদি। পদ্মিনী উপাখ্যানের একটি উল্লেখযোগ্য লাইন কি বলতো? সেই লাইনটি হলো, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এই যে লাইনটি এত পরিমাণে বিখ্যাত হয়েছিল যে এখনকার প্রবাদ প্রবচন হিসাবেও এই লাইনটি আমরা ব্যবহার করে থাকি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পরে যেই নামটি অনায়াসেই বলা যেতে পারে সেই নামটি হলো মাইকেল মধুসূদন দত্ত। বিত্তশালী অর্থাৎ ধনী পরিবারে জন্মগ্রহণ করা মধুসূদন ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি যখন হিন্দু কলেজে পড়তেন, মানে মাইকেল মধুসূদন দত্ত যখন হিন্দু কলেজে পড়তেন তখন তার সহপাঠী হিসাবে তিনি পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসুকে। 1849 সালে প্রকাশিত দ্য ভিশন অব দ্য পাস্ট
এবং দ্য ক্যাপটিভ লেডি তিনি লিখেছিলেন। এই দুটি ইংরেজি কাব্য লিখে তিনি মহাকবির আসনে হয়তো খানিকটা কিছুটা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু যেহেতু ইংরেজিতে লেখা ছিল তাই এই দুটি কাব্য তাকে মহাকবির আসন এনে দিতে পারেনি। তখন তিনি ইংরেজি সাহিত্যেও লেখা বাদ দিয়ে তিনি তখন বাংলাতে ফিরে আসলেন এবং তিনি তারপর অনেক বাংলা নামি দামি সব কাব্য কবিতা লিখলেন। তিনি লিখেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেক্টর বধ ইত্যাদি লিখে তিনি যেন এক নতুন অধ্যায় শুরু করেছিলেন বা নতুন যুগ শুরু করেছিলেন। তবে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য হলো একটি সার্থক মহাকাব্য। তাই আমরা বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন প্রকৃত অর্থেই মহাকবি বা এক নতুন যুগ সৃষ্টিকারী এক কবি। তার কাব্য কবিতায় মূলত হিন্দু দেবদেবী ও পুরাণের চরিত্ররাই স্থান পেয়েছিল। তার কাব্যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই দেবতাদের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল অসুর বা মনে করো যারা ভিলেন, তারাই তার কাব্যে নায়ক হিসাবে প্রতিপন্ন হয়েছিল। পাশ্চাত্য সাহিত্যের ব্ল্যাঙ্ক ভার্স ছন্দের অনুকরণে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন বাংলা সাহিত্যে। তার রচিত তিলোত্তমা সম্ভব কাব্য অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রথম কাব্য, এটা আমরা বলতে পারি। তবে মধুসূদনের অমিত্রাক্ষর ছন্দের প্রকৃত যদি কোথাও ব্যবহার হয়ে থাকে সেটি হলো বীরঙ্গনা কাব্য। রোমান কবি ওভিদের পত্রকাব্য হেরোইদিসের আদর্শে এই কাব্যেও তিনি ভারতীয় পৌরাণিক কাহিনীর যে নায়িকারা রয়েছে সেই নায়িকাদের দ্বারা তিনি পত্র প্রেরণ করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর ধারায় গীতিকবিতায় নতুন করে নারী, প্রকৃতি ও স্বদেশকে নিয়ে বিভিন্ন কবিরা কাব্য রচনা করতে শুরু করেছিল। আর এক্ষেত্রে মধুসূদনের পরে আমরা বিহারীলাল চক্রবর্তীর কথা অনায়াসেই বলতে পারি। এই বিহারীলাল চক্রবর্তীকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ভোরের পাখি বলেছিলেন। ভোরের পাখি যেমন আপন ছন্দে কুজনের দ্বারা, মানে কুজন মানে পাখির ডাক, তার ডাকের দ্বারা সূর্যকে আহ্বান করে থাকে, তেমনি বিহারীলালও নিজের ভাবধারাকে প্রাধান্য দিয়ে বাংলা কাব্যে এক নতুনত্বের সঞ্চার করেছিলেন। তার রচিত কাব্যগুলি হলো সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধু বিয়োগ ও সারদা মঙ্গল। বিহারীলালের পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা বলতে পারি। এই হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নতুন করে গীতিকাব্য ও আখ্যান কাব্যে এক নতুন মাত্রা এনে দিয়েছিল। হেমচন্দ্র রচিত দুটি গীতিকাব্য হলো যথাক্রমে কবিতাবলী ও চিত্তবিকাশ। তার রচিত আখ্যান কাব্যগুলি হলো বীরবাহু ও মহাকাব্য হলো বৃত্ত সংহার। এই বৃত্ত সংহার নামক কাব্যটি তাকে মহাকবির যে আখ্যান মানে মহাকবি হিসাবে তাকে প্রতিষ্ঠিত করেছিল। মেঘনাদবধ কাব্যটিকে অনুসরণ করে হেমচন্দ্র এই বৃত্ত সংহার কাব্যটি রচনা করেছিলেন। এদের পরবর্তী যে গীতিকবি রয়েছে সেই গীতিকবিরা হলেন যথাক্রমে সুরেন্দ্রনাথ মজুমদার, দেবেন্দ্রনাথ সেন, গোবিন্দচন্দ্র দাস, অক্ষয় কুমার বড়াল প্রভৃতি। দেখো, শুধুমাত্র আমরা বাংলা কবিদের বা বাংলা গীতিকবিদের নাম বলে যাচ্ছি, আমরা তো আর মহিলাদেরকে পিছনে ফেলতে পারি না। সেই সময় বেশ কয়েকজন মহিলা কবিদেরও আমরা নাম পেয়ে থাকি যারা যথেষ্ট ভূমিকা পালন করেছিল সেই সময়। এই অসামান্য নারীদের মধ্যে সর্বপ্রথম যার নাম আমাদের বলতে হয়
তিনি হলেন গিরীন্দ্র মোহিনী দাসী। এছাড়াও কামিনী রায়, মানকুমারী বসু, স্বর্ণকুমারী দেবী প্রভৃতিরাও উল্লেখযোগ্য। তারা যে সমস্ত বিষয় নিয়ে কাব্য রচনা করেছিলেন সেই সমস্ত বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিধবাদের জীবন কাহিনী বর্ণনা, পুত্র কন্যা পরিবেষ্টিত ঘরোয়া সাংসারিক জীবন নিয়ে আলোচনা। এই বিষয়গুলি আমরা গিরীন্দ্র মোহিনী দাসীর কাব্য কবিতায় আমরা লক্ষ্য করতে পারি। মানকুমারী বসু, যার নাম আমরা উল্লেখ করেছি, তিনি ছিলেন এই গিরীন্দ্র মোহিনী দাসীর এক অনুসরণকারী আর। এছাড়াও রবীন্দ্রনাথের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী দেবীর সাহিত্য প্রতিভা বিকশিত হয়েছিল ঠাকুরবাড়ির যে পরিমণ্ডলে, ঠাকুরবাড়ির একটা ছত্রছায়ায় থেকেই। এবার আমরা রবীন্দ্রনাথের কাব্য ও কবিতা নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমি যে সমস্ত কবিদের আলোচনা করলাম, এবার তাদের কবিগুরু আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আলোচনা করব। রবীন্দ্রনাথ তার কবিতা ও গানের মাধ্যমে শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের কাছে এবং বলতে পারো সারা পৃথিবীর মানুষের কাছে এক বিরাট জায়গা করে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ যে প্রথম থেকেই কবি হয়ে উঠেছিলেন তা নয়, তার প্রথম দিকের কয়েকটি অপরিমিত যেটা পরিণত হয়নি, অপরিণত কাব্যগুলি তার কয়েকটি রয়েছে। সেই কাব্যগুলি হলো যথাক্রমে কবি কাহিনী, বনফুল, ভগ্ন হৃদয়, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী ইত্যাদি উল্লেখযোগ্য। কিন্তু পরবর্তীতে যে সমস্ত কাব্যগুলি রবীন্দ্রনাথের প্রকাশিত হয়েছিল সেই সমস্ত কাব্যগুলি রবীন্দ্রনাথকে এক ঐশ্বর্য এনে দিয়েছিল, তাকে কবিগুরু হিসাবে উপাধি এনে দিয়েছিল। সেই পর্বে রচিত হয়েছিল মানসী, চিত্রা, চৈতালি, সোনাতরী এবং উল্লেখযোগ্য গীতাঞ্জলি। এছাড়াও আমরা আরও কয়েকটি কাব্য কবিতা দেখতে পাই সেই সময়টাতে। কথা কাহিনী, খনিকা, নৈবেদ্য, গীতালি, গীতিমাল্য, বলাকা, পুরবী, মহুয়া, পুনশ্চ, নবজাতক, সানাই, শেষ লেখা প্রভৃতি উল্লেখযোগ্য। আসলে কবি রবীন্দ্রনাথ প্রথম থেকে একটি কথাই আমাদের বলতে চেয়েছেন যে তিনি আমাদেরই লোক। আমরা দেখতে পাই কবির প্রথম জীবনে যে কাব্য কবিতাগুলি রয়েছে সেগুলিতে বিহারীলাল চক্রবর্তী ও অক্ষয়চন্দ্র চৌধুরী প্রভৃতিদের প্রভাব কিছুটা হলেও রয়েছিল। তবে রবীন্দ্রনাথের প্রথম দিককার কাব্যগুলির মধ্যে এই সমস্ত পুরাতন যে কবিদের প্রভাব থাকলেও তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের মানসিকতারও পরিবর্তন হয়েছিল। আমরা এটাও দেখতে পাই পরিণত বয়সে রবীন্দ্রনাথ যখন পৌঁছেছিলেন, তার কিশোর বয়সে লেখা যে কাব্য কবিতাগুলি রয়েছে সেগুলিকে তিনি অতটা মান্যতা দেননি। কবির সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যদি হয়ে থাকে কাব্য কবিতা, সেটি হলো 30 থেকে 45 বছর পর্যন্ত লেখা যে সমস্ত কাব্য কবিতা। এই পর্বটিকে আমরা ঐশ্বর্য পর্ব হিসাবেও চিহ্নিত করতে পারি। এই ঐশ্বর্য পর্বে লেখা কয়েকটি কাব্য কবিতা হলো যথাক্রমে মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি প্রভৃতি। মানসী যে কাব্যগ্রন্থটি রয়েছে সেই কাব্যগ্রন্থটির মধ্যে আমরা প্রেম ও প্রকৃতিকে একসঙ্গে ফুটে উঠতে দেখি। এছাড়াও সোনারতরী যে কাব্যটি রয়েছে সেই সোনারতরী কাব্যটিতে আমরা নিসর্গের অপূর্ব মাধুরী ব্যক্তি মানুষের সঙ্গে কবিকে একাকার হয়ে যেতে দেখি। এই কাব্যটিতে আমরা লক্ষ্য করতে পারি কবি প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে একাকার হয়ে গিয়েও বা মিশে গিয়েও মাটির প্রতি গভীর টান এবং সাধারণ মানুষের জন্য একাত্মতা অনুভব করেছেন। ঐশ্বর্য পর্বে আমরা দেখতে পাই জীবন দেবতার প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ বেশি পরিমাণে
লক্ষ্য করা গিয়েছিল। এছাড়াও খেয়া যে কাব্যটি রয়েছে, সেই খেয়া কাব্যের মধ্য দিয়ে রাজনৈতিক চেতনা ও কবির বিক্ষুব্ধ মনের পরিচয় আমরা পেয়ে থাকি। এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গীতাঞ্জলিকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করে, মানে এই নামটা কি দিয়েছিল বলতো, সংস অফারিং। এই সংস অফারিং এর ইংরেজি অনুবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। শুধু বাংলায় নয়, দেশে এবং বিদেশে সব জায়গাতে এই গীতাঞ্জলি কাব্যটির জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন। 1937 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর আমরা লক্ষ্য করতে পারি রবীন্দ্রনাথ কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং এতটাই রোগে আক্রান্ত তিনি হয়েছিলেন যে তিনি একেবারে মৃত্যুর মুখোমুখি প্রায় হয়ে গিয়েছিলেন, এবং সেই মৃত্যুর মুখোমুখি গিয়ে তিনি নতুনভাবে নিজেকে আবিষ্কার করেছিলেন। আমরা প্রান্তিক ও নবজাতক এই দুটি কাব্যে তার এই যে নতুনভাবে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল, সেই অভিজ্ঞতাগুলিকে খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি। এছাড়াও আমরা লক্ষ্য করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই অন্তিম লগ্নে এসে তিনি 3টি ছড়া লিখেছিলেন, মানে ছোটদের জন্য তিনি 3টি ছড়া লিখেছিলেন। সেই ছড়াগুলি হলো যথাক্রমে খাপ ছাড়া, ছড়ার ছবি, ছড়া। মানে এগুলি অ্যাকচুয়ালি ছড়া নয়, ছড়া বিষয়ক প্রবন্ধ বা ছড়া বিষয়ক গ্রন্থ। আর কবির একেবারে শেষ অন্তিম লগ্নে এসে তিনি লিখেছিলেন শেষ লেখা আরোগ্য ও জন্মদিনে। শেষ পর্যায়ে এসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাই তিনি পৃথিবীর কবি হতে চেয়েছিলেন। এই পর্বে আমরা দেখতে পাই, মানে অন্তিম পর্বে এসে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ সাধারণ মানুষের জন্য বা বলতে পারো পৃথিবীবাসীর জন্য গভীর বেদনা বা গভীর টান তিনি অনুভব করেছিলেন। রবীন্দ্রনাথের পরে এবার আমরা আলাদা একটি কবিকে নিয়ে আলোচনা করব। সেই কবিটি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে আমরা দুঃখবাদী কবি হিসাবেই ধরতে পারি, মানে তিনি দুঃখবাদী কবি হিসাবেই আমাদের কাছে পরিচিত। রবীন্দ্রনাথ যে আনন্দ, মানে তার যে সব সময় একটি প্রেম, ভালোবাসা, আনন্দ ইত্যাদি নিয়ে যে কাব্য রচনার একটা ধরন ছিল, সেই ধরনের একেবারে পুরোপুরি উল্টো, মানে বেদনা নিয়ে সব সময় তিনি কাব্য রচনা করেছিলেন। তিনি প্রথম কবি যার কাব্যে আমরা বেদনা, হতাশা, রিক্ততা, হতাশা বোধ, ব্যর্থতার ক্রন্দনধ্বনি ইত্যাদি লক্ষ্য করতে পারি। তার যে কাব্যগুলি রয়েছে সেই কাব্যগুলিতেও আমরা দুঃখবাদের ভাবনার প্রকাশ পেয়ে থাকি। যেমন মনে করো মরুমায়া, মরুশিখা, ত্রিজামা ইত্যাদি। আসলে কবির এই দুঃখবাদের মধ্য দিয়েই জীবনের প্রতি প্রবল ভালোবাসা ব্যক্ত হয়েছিল। তিনি পৃথিবীর সব জায়গায় দেখেছিলেন দুঃখের উপস্থিতি, দুঃখ বেদনারত মানুষের কান্না তিনি সর্বত্র লক্ষ্য করেছিলেন। এরপর আমরা যে কবিকে নিয়ে আলোচনা করব সেই কবির নাম হলো মোহিতলাল মজুমদার। মোহিতলাল মজুমদারের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল ভারতী নামক একটি পত্রিকার মধ্য দিয়ে। মোহিতলালকে আমরা দেহবাদী কবি হিসাবে চিনে থাকি বা দেহবাদী কবি হিসাবে তাকে চিহ্নিত করতে পারি। তার রচিত অনেকগুলি কাব্য রয়েছে, তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো দেবেন্দ্র মঙ্গল, স্বপন পশারি, সরগরল, হেমন্ত গোধূলি, ছন্দ চতুর্দশী ইত্যাদি। তার নারী স্তোত্র যে কবিতা রয়েছে, সেই কবিতায় নারীকে শুধুমাত্র ভোগের বস্তু হিসাবে দেখা হয়নি, কখনো জায়া, জননী, পতিতা, প্রেয়সী, গৃহলক্ষ্মী এইসব বিচিত্র রূপেও তিনি দেখেছিলেন। এরপর আমরা কবি কাজী নজরুল ইসলামের কথা আমাদের আলোচনায় অবশ্যই বলতে পারি। ছোটবেলায় লেটো গানের দলে থেকে তার কবিত্বের সূচনা হয়েছিল,
মানে নজরুল ইসলাম লেটোগানে থেকেই প্রথম কবিতা লিখতে শুরু করেছিলেন। তারপর তিনি দরিদ্র জীবনের বিভিন্ন বাস্তব যে ছবি, সেই ছবিগুলোকেই তার কাব্য কবিতায় ফুটিয়ে তুলেছিলেন। 1919 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়েছিল। তবে 1921 খ্রিস্টাব্দে বিজলি নামক পত্রিকায় প্রকাশিত তার বিদ্রোহী নামক একটি কবিতার মধ্য দিয়েই বাংলার সাহিত্য জগতে তার সোচ্চার প্রবেশ ঘটেছিল, মানে সে জাঁকজমকভাবে তার প্রবেশ ঘটেছিল। কবি নজরুল ইসলাম ধূমকেতু ও লাঙ্গল নামে দুটি পত্রিকার সম্পাদনাও করেছিলেন। তার রচিত কাব্যগুলি হল অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা ইত্যাদি। কবি কাজী নজরুল ইসলামকে অনেকে বিদ্রোহী কবি, মানুষের কবি, যুগের কবি, মৈত্রীর কবি, ব্যাঙাচি কবি, হাবিলদার কবি প্রভৃতি অভিধায়, দেখো কতগুলি নাম, এতগুলি নামে তাকে অনেকেই ডাকতেন। কবি নজরুল ইসলাম সম্পর্কে বেশি আর বললাম না, তোমরা অনেকেই জানো। তো নজরুল ইসলামের সাথে যে কবির নাম আমাদের বলতে হয় তিনি হলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। তাকে বাংলা সাহিত্যে ছন্দের জাদুঘর নামেও পরিচিত তিনি হয়ে থাকেন, মানে তাকে ছন্দের জাদুঘরও বলা হয়ে থাকে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কয়েকটি উল্লেখযোগ্য কবিতা বা কাব্য হলো যথাক্রমে চম্পা, যক্ষের ধন, দুর্ভিক্ষে ইত্যাদি। তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ হলো কুহু ও কেকা, মানে এটা একসাথে নাম, কুহু ও কেকা। এই কাব্যগ্রন্থটি মানে কুহু ও কেকা 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দেখো এই কবি সম্পর্কে এখন আমি ধীরে ধীরে খুব শর্টে বলবো, মানে প্রত্যেকটি কবি সম্পর্কে আমি হালকা হালকা টাচ দিয়ে যাব। দেখো এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়েছে, তাই অতি দীর্ঘ মাত্রায় না করে খুব শর্টে আলোচনাটি করে যাব। তো সত্যেন্দ্রনাথ দত্তের পরে আমরা জীবনানন্দ দাশ সম্পর্কে কিছুটা জেনে নেব। জীবনানন্দ দাশ অনেক কাব্য কবিতা লিখেছিলেন। সেই কাব্য কবিতাগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাব্য কবিতা হলো ঝরাপালক, মহাপৃথিবী, বনলতা সেন, ধূসর, পাণ্ডুলিপি, সাতটি তারার তিমির ইত্যাদি। তার প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরাপালক এবং সবচেয়ে বেশি যদি প্রচলিত হয় সেটি হলো রূপসী বাংলা। এছাড়াও বনলতা সেন নামক যে কাব্যগ্রন্থটি রয়েছে, সেই কাব্যগ্রন্থটি এই জীবনানন্দ দাশকে শ্রেষ্ঠত্বের পরিচয় অভিধায় মানে অভিহিত করেছিল, মানে তাকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিল। জীবনানন্দ দাশের লেখা সাতটি তারার তিমির, বাংলার মুখ আমি দেখিয়াছি, এখানে আকাশ নীল ইত্যাদি কবিতায় পেত্রাকীয় সনেটের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। এই জীবনানন্দ দাশের পরে আমরা প্রেমেন্দ্র মিত্রের অবদান সম্পর্কে কিছুটা জেনে নেব। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো যথাক্রমে প্রথমা, সম্রাট, ফেরারি ফৌজ, সাগর থেকে ফেরা, হরিণ, চিতা, চিল ইত্যাদি। তার কবিতাগুলি বিশেষত বিজলি, কল্লোল, কালিকলম পত্রিকায় প্রকাশিত হতো। প্রেমেন্দ্র মিত্রের সবচেয়ে জনপ্রিয় যদি কোনো কাব্যগ্রন্থ থাকে তা হলো সাগর থেকে ফেরা। প্রেমেন্দ্র মিত্রর পরে আমরা একজন আধুনিক কবি সম্পর্কে জেনে নেব। এই আধুনিক কবি বুদ্ধদেব বসু ছিলেন রবীন্দ্রনাথের একদম বিরোধী, মানে রবীন্দ্রনাথের তিনি সব সময় বিরোধ করে গিয়েছেন। তার লেখা মানে বুদ্ধদেব বসুর লেখা বন্দির বন্দনা কাব্যগ্রন্থ থেকে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এছাড়াও তার অন্যান্য যে কাব্যগ্রন্থগুলি রয়েছে, সেই কাব্যগ্রন্থগুলি হলো যথাক্রমে পৃথিবীর প্রতি, কঙ্কাবতী, দময়ন্তী, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা, বসন্তের উত্তর, মরচে পড়া, পেরেকের গান ইত্যাদি। আমরা দেখতে পাই বুদ্ধদেব বসুর লেখা বন্দির বন্দনা যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটি প্রেমের কাব্যগ্রন্থ হলেও সেই প্রেম কখনোই রোমান্টিক প্রেম ছিল না। তিনি সব সময়
রবীন্দ্রনাথের বিপরীত মেরুতে অবস্থান করতেন। বুদ্ধদেব বসু মূলত সাহিত্য সমালোচনা করেই খ্যাত হয়েছিলেন। এছাড়াও কবিতা নামক একটি পত্রিকা প্রকাশ করে তিনি বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিলেন। এরপর আমরা পরপর কয়েকটি কবি সম্পর্কে জেনে নেব। বিষ্ণুদে, সমর সেন, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী প্রভৃতি কবি, মানে আধুনিক কবি হিসাবে আমরা এদের পেয়ে থাকি। বিষ্ণুদের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম আমরা উল্লেখ করব। সেগুলি হলো উর্বশী ও আর্টেমিস, চোরাবালি, পূর্বলেখ, সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধার ইত্যাদি। এরপর আমরা সুভাষ মুখোপাধ্যায়ের কয়েকটি কাব্যগ্রন্থের কথা জেনে নেব। সেগুলি হলো যথাক্রমে পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক ইত্যাদি। এরপর আমরা সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কাব্যগ্রন্থের নাম জেনে নেব। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা, পূর্বাভাস ইত্যাদি। শঙ্খ ঘোষের কয়েকটি কাব্য কবিতার নাম আমরা দেখে নেই। দিনগুলি, রাতগুলি, এখন সময় নয়, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ইত্যাদি। এরপর আমরা সর্বশেষ জয় গোস্বামীর কয়েকটি কাব্য কবিতার কথা দেখে নেব। ভুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে ইত্যাদি। দেখো, আমি প্রথম থেকে শুরু করে, মানে সেই যে ইংরেজরা যখন থেকে শাসন কার্য চালাতে শুরু করলো তখন থেকে শুরু করে বর্তমানে জয় গোস্বামী পর্যন্ত খুব সামান্য আলোচনা তোমাদের সাথে করলাম। এটি হলো বাংলা কাব্য জগতে মানে পরিচয়, মানে কবিদের পরিচয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এরপরে থাকবে নাটকের পরিচয়, মানে নাটক সম্পর্কে। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি।